আচ্ছা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। ঠিক আছে? আশা করি সবার 2026 সাল অনেক ভালো কাটবে। ঠিক আছে? এবং সবাই সবার প্ল্যান অনুযায়ী আগাইতে পারো। এটাই তোমাদের প্রতি আশা রাখছি। ওকে, তো আমরা আজকে হচ্ছে গিয়ে করবো হচ্ছে কৃষিগুচ্ছের 24-25 সালের কোশ্চেনগুলো সলভ করব, শুধু হচ্ছে ম্যাথ পার্টটা। তো যেটা হচ্ছে আমাদের আলাসান ভাই অলরেডি সলভ করে ফেলছে, দেখবা হচ্ছে প্রিভিয়াস গতকালকে বা আজকেও দিয়ে ফেলছে মনে হয়, তাই না? ওকে, তো আচ্ছা, তো আমি এখন সেইখানের কৃষিগুচ্ছের হচ্ছে গিয়ে তোমার ম্যাথ পার্টটা সলভ করব। আর তোমরা সবাই জানো হচ্ছে 3 তারিখে মনে হয় কৃষিগুচ্ছের পরীক্ষা। ঠিক আছে? তো আমরা ঝটপট সলভ করে ফেলি। ঠিক আছে? তো দেখো প্রথম কোশ্চেনটা কি বলছে। প্রথম কোশ্চেনটা আমাদের বলছে, দেখো যে একজন লোক স্রোতের বেগের √2 গুণ বেগে স্রোতের সহিত কত ডিগ্রি কোণে সাঁতার দিলে নদীটি সোজাসুজি পার হতে পারবে। ঠিক আছে? সোজাসুজি পার হতে পারবে। ওকে, তাহলে এখানে তাহলে আমাদের কি বলছে একটু দেখো। আমাদের বলছে কিন্তু লোকটা তোমার কি করছে, লোকটা হচ্ছে গিয়ে তোমার স্রোতের বেগের √2 গুণ বেগে। হ্যাঁ, তাহলে স্রোতের সহিত কত কোণ বা কত কোণে সাঁতার দিলে তোমার কি নদীটা হচ্ছে সোজাসুজি পার হতে পারবে। ওকে, তো এটা কিন্তু একদম ফিজিক্সের ম্যাথ। তোমরা ফিজিক্সের ভেক্টরের যে কনসেপ্ট, সেখানে এই ম্যাথটা তোমরা করছো। ঠিক আছে? আমি সেই কনসেপ্ট থেকেই তোমাদের এটা ম্যাথটা করাবো। ওকে, তাহলে দেখো আমরা ধরো এটা ধরতে পারি হচ্ছে আমাদের স্রোত, আর এদিক হচ্ছে আমাদের ধরো আমাদের কি নৌকাটা যাচ্ছে, হ্যাঁ, বা এখানে কি সাঁতার কাটতেছে, এরকম কিছু একটা। ঠিক আছে? তো এই পাশটা হচ্ছে আমাদের কি স্রোতের বেগ। স্রোতের বেগকে আমরা অনেকে এক একজন ইউ এক একজন ভি ইচ্ছা মতো প্রকাশ করে। তো আমি ধরলাম স্রোতের বেগকে ধরো ইউ দিয়ে, হ্যাঁ, আর সরি ভি দিয়ে, আর আর আমার সাঁতারুর বেগ হচ্ছে ইউ দিয়ে প্রকাশ করলাম। ওকে, এখন দেখো আমরা কি চাচ্ছি, আমরা কিন্তু চাচ্ছি সোজাসুজি নদী পার পার হতে, তাই না? তাহলে সোজাসুজি নদী পার পার হতে চাই, তাহলে আমাদের চিত্রটা কেমন হয়ে যাবে, এই যে এমন কিছু একটা, একদম সোজাসুজি আমরা যেতে যাচ্ছি। তার মানে কি আমাদের লব্ধিটা কোথায় যাচ্ছে বলো তো? লব্ধিটা যাচ্ছে এই দিক বরাবর। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা কি করি বলো তো? আমরা হচ্ছে এই কোণটা, আমরা যে লব্ধি তোমার ভি এর সাথে কত কোণ উৎপন্ন করছে, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এটা রেসপেক্টে কিন্তু কি আমরা একটা ফর্মুলা পাই, সেই ফর্মুলাটাই হচ্ছে আমাদের শর্টকাট। তো সেই শর্টকাটটাই কিন্তু আমরা এখানে ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে? তো তোমরা যারা জানো না, তো তাদের জন্য আমি বলে দিচ্ছি সেই শর্টকাটটা কি। সেই শর্টকাটটা হচ্ছে আমাদের এরকম যে তোমার ভি প্লাস ইউ কজ আলফা, হ্যাঁ, ইকুয়ালস টু হচ্ছে 0। ঠিক আছে? যেখানে হচ্ছে আলফাটা কি, আলফাটা হচ্ছে এখানের কোণটা, আলফাটা হচ্ছে এই যে এই কোণটা তোমার সাঁতারু আর হচ্ছে স্রোতের মধ্যবর্তী যে কোণটা, সেটাই হচ্ছে আমাদের এই আলফা। তো এখানে এখানে দেখো আমাদের কত কোণে আমাদের সাঁতার দিতে হবে, হ্যাঁ, সেই কোণটাই কিন্তু এখানে আলফা। ঠিক আছে? তো আমরা কি করবো জানো, এখান থেকে জাস্ট আলফার ভ্যালুটা বের করবো। ওকে, তাহলে আমরা কি লিখবো, ইউ আমরা লিখবো হচ্ছে ইউ কজ আলফা ইকুয়ালস টু হচ্ছে মাইনাস ভি, আর এখান থেকে আমরা কি বের করব, ধরো কজ আলফা হচ্ছে আমাদের মাইনাস ভি বাই ইউ। ঠিক আছে? তো এখান থেকে এই যে আলফাটা যা আসবে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এখন দেখো এখানে আমাদের কি বলছে, আমাদের বলছে কি স্রোতের বেগ, আমাদের কি একজন লোক হচ্ছে গিয়ে তোমার কি স্রোতের বেগের দ্বিগুণ বেগে হচ্ছে সাঁতরে যাচ্ছে। অর্থাৎ তোমার কি বলতো, আমার ইউ হচ্ছে গিয়ে তোমার √2 ইন্টু হচ্ছে ভি, তাই না? এটা হচ্ছে আমাদের বলা আছে কোশ্চেনে। ওকে, তাহলে আমরা এই ভ্যালুটা জাস্ট এখানে রিপ্লেস করব, তাহলে দেখো হচ্ছে আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার পেয়ে যাব। অর্থাৎ কজ আলফা হচ্ছে মাইনাস √v, সরি আমি কি ভুল বসালাম? না, ঠিকই বসাইছি, তাই না? ওকে, তাহলে আমরা এখানে না না না, আমি এখানে তো ভি ধরছি এটা। ঠিক আছে? ওকে, আচ্ছা, তাহলে এখানে কত আসবে দেখো, এখানে আমাদের আসবে ভি আর √v এখানে আসবে। দেখো তাহলে আমাদের কত আসছে, কজ আলফার ভ্যালু হচ্ছে গিয়ে -1/√2, তাই না? তাহলে এখান থেকে আমরা কিন্তু বলতে পারি কি জানো, আলফা হচ্ছে গিয়ে কত, 135 ডিগ্রি, একদম ডিরেক্টলি কিন্তু বলা যায়। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের আমাদের নদীর স্রোতের সাথে উৎপন্ন কোণ। ঠিক আছে? বা এই কোণে তোমাকে কি সাঁতারুকে যাত্রা শুরু করতে হবে। ওকে, তাহলে অ্যান্সারটা কত আমাদের, 135 ডিগ্রি। ওকে, আচ্ছা চলো এবার আমরা পরের কোশ্চেনটা সলভ করি। পরের কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন বলা যায়। ঠিক আছে? তো আমরা এই কোশ্চেনটা একটু দেখবো। দেখো এখানে কি বলছে, একটা পড়ন্ত বস্তুর কথা বলছে কিন্তু। ঠিক আছে? যে একটা বস্তু উপর থেকে মুক্তভাবে ফেলে দেওয়া হয়েছে এবং এই বস্তুটা
এই বস্তুটা 4 সেকেন্ডে কি বলতো ভূমিতে আঘাত করতেছে। দেখো 4 সেকেন্ডে কি ভূমিতে আঘাত করে 4 সেকেন্ডে। ওকে, তাহলে বলছে বস্তুটি শেষ 2 সেকেন্ডে কত ফুট দূরত্ব অতিক্রম করবে, কত ফুট। এই যে ফুটের জন্যই কি দেখা যাবে কি আমাদের এখানের কি আইডিয়াটা একটু চেঞ্জ হয়ে যাবে। কিরকম আইডিয়া, আমরা কিন্তু জানি কোনো পড়ন্ত বস্তু যদি আমরা উপর থেকে নিচে নিক্ষেপ করি, ধরো এখানে একটা আমাদের একটা উঁচু একটা জায়গা, সেখান থেকে তুমি একটা বস্তুকে ফেলে দিছো, ঠিক আছে। এখন এই বস্তুটা তুমি এখান থেকে ধরো ফেলে দিছো, এখান থেকে ফেলে দিছো। এখন এখান থেকে যে ফেলে দিছো, এখান থেকে এই পুরোটা জায়গা যেতে বা এখান থেকে বস্তুটা ভূমিতে আঘাত করতে ওর সময় লাগে হচ্ছে 4 সেকেন্ড। ওকে, এটা কিন্তু কোশ্চেনে বলা আছে। হ্যাঁ, আচ্ছা, এখন বলছে কি বস্তুটি শেষ 2 সেকেন্ডে কত ফুট দূরত্ব যাবে। অর্থাৎ আমরা কিন্তু জানি ধরো এখান থেকে যে শেষ 2 সেকেন্ড মানে কি, ধরলাম এখান থেকে এখানে আসতে আমাদের আরো 2 সেকেন্ড লাগে, তাহলে এই 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হবে সেটা আমাদের বের করতে বলছে। অর্থাৎ এইখানের এই এতটুকু হাইট বা এতটুকু উচ্চতা এটা আমাদের বের করতে হবে। ওকে, এখন দেখো আমরা কি জানি যে আমাদের পরন্ত বস্তুর ক্ষেত্রে আমাদের যে দূরত্বের সূত্র বা উচ্চতার সূত্র সেটা কি হয়, h ইকুয়াল টু তোমার কি হাফ gt স্কয়ার। ঠিক আছে, যেহেতু এখানে ফুটের সাহায্যে বলছে তাই আমাদের জি এর ভ্যালু কত হবে বলো তো, আমরা কিন্তু সবাই জানি জি এর ভ্যালু হবে কি 32 ফিট পার মিটার স্কোয়ার বা সরি পার সেকেন্ড স্কোয়ার, তাই না। তো এইটা হচ্ছে আমাদের জি এর ভ্যালু। তো আমরা এখানে জি এর ভ্যালু বসাবো এবং আমি এখানে যদি h4 লিখি, h4 মানে কি আমার টোটাল দূরত্বটা, মানে কি এখান থেকে এতটুকু দূরত্ব, এই যে এখান থেকে এতটুকু দূরত্ব হচ্ছে h4, তাহলে h4টা দিয়ে আমি কি পাবো, আমাদের একদম এখান থেকে শুরু করে 4 সেকেন্ডে সে যে ভূমিতে আঘাত করছে এখানে তার টোটাল দূরত্বটা কত হচ্ছে, তাহলে আমি কি লিখবো h4 ইকুয়ালস হচ্ছে 1/2 32 আর এখানে আসবে কত 4 স্কয়ার, তাই না। তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে এখানে কত হাফ আর এখানে 16 8, তাহলে আমার মনে হয় কত 256 এমন কিছু একটা আসবে। ঠিক আছে, 16 × 16 আসে, তাহলে এটা হচ্ছে 256 আসে। ওকে, এখন দেখো আমরা এতটুকু পাইছি h4। হ্যাঁ, এখন আমরা যদি বের করতে পারি যে আমার পরবর্তী এই 2 সেকেন্ডের দূরত্ব কত, ধরো আমি যদি এই 2 সেকেন্ডের দূরত্ব বের করতে চাই, দেখো এই 2 সেকেন্ডে আমার দূরত্বটা কত, এই 2 সেকেন্ড, দেখো আমি কিন্তু সেটাও বের করতে পারবো। কারণ কি বলতো, এই 2 সেকেন্ডের জন্য আমি কি লিখতে পারবো, আবার আদিবেগ শূন্য, তাহলে আমি লিখবো কি এবার বলতো h2 ইউজ করবো। হ্যাঁ, তাহলে h2 আমার কত হবে হাফ জি টি স্কোয়ার। ঠিক আছে, যেখানে আমার এই টি এর ভ্যালু জানো, এখানে এই টি এর ভ্যালু হচ্ছে 2, তাহলে আমি কত বসাবো, আমার হাফ এই যে হাফ 32 আর এখানে হচ্ছে 2 স্কোয়ার, তাহলে এখানে কত আছে দেখো 2 কাটাকাটি, তাহলে আমার কত আসে 64, তাই না। তাহলে এই যে আমার 256 আর এই যে 64, এই দুইটাকে তুমি যদি বিয়োগ করে দাও তাহলে কি বলতো এই পার্টের দূরত্ব চলে আসবে। অর্থাৎ আমি কি করবো বলতো h4 মাইনাস কি h2 করবো, অর্থাৎ 256 মাইনাস 64 অর্থাৎ কত আসবে 192 মনে আসবে। হ্যাঁ, 192 ফিট বা ফুট। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তাহলে আমাদের অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে 2 এর 4। ওকে, আচ্ছা চলো আমরা পরের কোশ্চেনটা সলভ করি। আচ্ছা দেখো পরের কোশ্চেনটা আমাদের কি বলছে যে একটি বস্তু হ্যাঁ ইউ বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে তা t1 t2 সেকেন্ডে এইচ উচ্চতায় অবস্থান করে। t1 t2 সময় আমার এইচ উচ্চতায় অবস্থান করে, তাহলে বলছে নিচের কোন সূত্রটি কি সঠিক। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ঠিক আছে, এটা আমাদের ধরো আমাদের যে ম্যাথের যে গতিবিদ্যা, হ্যাঁ তো সেই গতিবিদ্যার যে তোমার একদম বলা যায় হুবহু একটা কোশ্চেন এটা কিন্তু উঠিয়ে দিছে। ঠিক আছে, তো এইটা আমাদের জানা থাকলে দেখবে এটা কিন্তু অনেক সময় অবজেক্টিভে হেল্প করে। হ্যাঁ, তো আমরা দেখো আমরা কিন্তু এখানে চিন্তা করতে পারি, ধরো একটা বস্তুকে ধরো এখান থেকে ভূমি থেকে উপরের দিকে নিক্ষেপ করছো, ধরো উপরের দিকে তুমি নিক্ষেপ করছো, উপরের দিকে নিক্ষেপ করলে ধরো এই জায়গাটায়, আর ধরো আমি যদি এভাবে না আঁকি, ঠিক আছে এরকম ভাবে সিনারি নিলাম, বাট বস্তুটা কিন্তু এইভাবে উঠছে না, তাই না। তো আমরা ধরে নিতে পারি কি, দেখো আমরা এরকম একটা সিনারি ধরতে পারি। দেখো এই সিনারিটা, এই যে এই দুইটা সিনারিতে হচ্ছে আমাদের কি বলতো হাইট দুইটা সেম হয়ে যায়। দেখো এই দুইটা সিনারিতে হচ্ছে কি আমার বা এই দুইটা সময় ধরো এখানে হচ্ছে আমাদের t1, এই t1 উচ্চতা, দেখো এখানে আমাদের হাইটটা কত ধরা যায়, এখানে আমাদের হাইট ধরা যায় h। আবার এতটুকু হচ্ছে ধরো এখান থেকে এতটুকু হচ্ছে আমাদের কত বলা যায় t2, এই জায়গা আমার হাইটটাও কি দেখো সেম। তাহলে আমরা এই দুই ক্ষেত্রে কি বলতে পারি বলতো হাইট সেম। ঠিক আছে, তো এই দুই ক্ষেত্রে যদি তোমার হাইট সেম হয় তাহলে আমরা বলতো হাইটের আমাদের কিন্তু একটা সূত্র জানি যে কি হাফ না এখানে যেহেতু আমাদের নিক্ষিপ্ত বস্তু আমাদের কি থাকবে ut মাইনাস হাফ জিটি স্কোয়ার, তাই না। এটা হচ্ছে আমাদের পুরো বলো এই যে গতিপথ, সেই গতিপথের আমাদের সমীকরণ হচ্ছে এইটা h ইকুয়ালস টু ut মাইনাস হাফ জিটি স্কোয়ার। ওকে, এখন তুমি বলো আমার এখানে কিন্তু বলাই আছে যে তোমার এই যে ধরো এই পয়েন্টটা আর ধরো এই পয়েন্টটা, এই দুই
দুই পয়েন্টে আসতে তোমার কত সময় লাগে দেখো, একটা বলছে t1 সেকেন্ড, একটা কি t2 সেকেন্ড লাগে, ঠিক আছে, বলা আছে কিন্তু। তাহলে আমরা ধরে নিব কি, ধরো এটা একটা দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণের দুইটা সলভই হচ্ছে কি একটা t1 একটা t2, ঠিক আছে। তো আমরা এটাকে দ্বিঘাত সমীকরণ হিসেবে কল্পনা করি, তাহলে কি আসবে হাফ gt স্কোয়ার আমার আসবে হচ্ছে মাইনাস ইউটি প্লাস হচ্ছে এইচ ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে এই সমীকরণের দুটো তুমি সমাধান ধরে নিতে পারো, একটা হচ্ছে t1 আর একটা হচ্ছে t2, ঠিক আছে। এখন দেখো আমরা ম্যাথের ক্ষেত্রে কি জানি, বহুপদীর একটা সূত্র থেকে, যে তোমার একটা দ্বিঘাত সমীকরণে যদি দুইটা মূল হচ্ছে আলফা বিটা হতো, তখন মূলদের যোগফল আর গুণফল হচ্ছে আমরা বের করতে পারতাম। তো আমরা এখানে কিন্তু চাইলে সেই গুণফল আর যোগফলটা বের করতে পারি। ওকে, চলো আমরা গুণফলটা আগে যোগফলটা বের করে ফেলি। তাহলে আমি দেখো t1 আর t2 যদি যোগ করি, তাহলে যোগফলটা কি আসবে বলো তো, আমাদের এই যে x এর সহগ বা এখানে t এর সহগটা কত মাইনাস, আর মাইনাস ইউ থাকে ডিভাইড বাই হচ্ছে কত বলো তো, এই যে এখানে t এর সহগ কত হাফ জি, তাহলে আমি কি পাচ্ছি এখান থেকে হাফ জি। তাহলে এখান থেকে দেখো তো আমি ইউ এর একটা ভ্যালু পাই, সেটা কত হাফ জি t1 প্লাস t2 ইকুয়ালস টু হচ্ছে আমার ইউ। এটা কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট একটা শর্টকাট, এটা কিন্তু তোমাদের যে কোনো ম্যাথে এটা তোমার অ্যাপ্লাই করা যায়, ঠিক আছে, যেখানে তোমার আমাদের ওই যে নিক্ষিপ্ত বেগটা যদি বের করতে বলে, ঠিক আছে। তো কিন্তু তুমি দেখো এটার সাথে এখানে কোনো তথ্যের আমি মিল পাচ্ছি না, তার মানে কি আমার এই অ্যান্সারটা হয় নাই, ঠিক আছে। আমরা তাহলে আবার একটা ট্রাই করব, সেটা কি বলতো, আমি তো এখানে মূলদ্বয়ের যোগফল করছি, আমি তো মূলদ্বয়ের গুণফলও করতে পারতাম। যদি গুণফল করতাম তাহলে কি আসতো, t1 আর t2 আমি যদি গুণ করতাম তাহলে আমি কি পেতাম বলতো, আমাদের এখানে হচ্ছে c বাই a আসতো, তাহলে আমি কি লিখতাম IH বাই হাফ জি, তাই না। তাহলে এখান থেকে আমি দেখো আমি মনে হয় এই যে হাইটের একটা সম্পর্ক পেয়ে যাই, যে হাইট ইকুয়ালস হচ্ছে হাফ জি t1 ইন্টু t2। দেখো আমার এই সম্পর্কটার সাথে আমাদের মনে হয় অ্যান্সারের সাথে মিল পাওয়া যাচ্ছে। তাহলে এটা কত নাম্বার অ্যান্সার দেখো, এটা হচ্ছে আমার মনে হয় এই যে ক নাম্বার উত্তর, আমি যদি ভুল না করি, হ্যাঁ ক নাম্বারটা আমি জাস্ট ব্র্যাকেট দিয়ে লিখেছি, এখানে দেখো ব্র্যাকেট ছাড়া, যে h ইকুয়ালস টু হাফ জি t1 ইন্টু t2। তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর কত, ক নাম্বার। ওকে, আচ্ছা চলো এবার আমরা পরের কোশ্চেনটা সলভ করি। হ্যাঁ আচ্ছা দেখো এখন এই পরের কোশ্চেনটায় আমাদের বলা আছে কি, যে আমাদের বলা আছে যে একটা বৃত্ত এক্স অক্ষ থেকে আমাদের কি পরিমাণ অংশ কর্তন করছে, ঠিক আছে। তাহলে একটা বৃত্ত এক্স অক্ষ দ্বারা কি পরিমাণ অংশ কর্তন করছে, এটার জন্য আমরা কি জানি বলতো, আমরা জাস্ট এইরকম যদি একটা সাধারণ বৃত্ত জানি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু 0, এই বৃত্তের জন্য, হ্যাঁ এই বৃত্তের জন্য আমরা কি বলি, এক্স অক্ষের কর্তনকৃত অংশ কি জানি, এক্স অক্ষের কর্তনকৃত অংশ, বা কর্তনই তো বলছে, আচ্ছা খণ্ডিত অংশ বলছে, একই কথা। হ্যাঁ কর্তনকৃত অংশ সেটা হচ্ছে গিয়ে 2√g স্কোয়ার মাইনাস সি, 2√g স্কোয়ার মাইনাস সি। যদি ওয়াই অক্ষ বলতাম 2√f স্কোয়ার মাইনাস সি হইতো, ঠিক আছে, একদম সিমিলার ফর্মুলা। যেহেতু আমার এক্স অক্ষ বলছে, আমি জাস্ট কি এক্স অক্ষের পার্টটা লিখছি, ঠিক আছে। ওকে, এখন দেখো আমার এই সূত্র প্রয়োগের জন্য আমার কি লাগতেছে, জি আর সি। চলো চলো আমরা জি আর সি বের করে ফেলি। ওকে, তাহলে বলো আমার এই যে আমার বৃত্তের সমীকরণ, সেটাকে যদি আমি আমরা এখান থেকে যদি কেন্দ্র বের করতে চাই, তাহলে কেন্দ্র আসবে কত, একটু দেখো, কেন্দ্র আমার মাইনাস জি মাইনাস এফ আসছে হচ্ছে গিয়ে এক্স এর সহগ হচ্ছে আমার কত, আমার এক্স এর সহগ হচ্ছে 6 ডিভাইড বাই -2, আমার ওয়াই এর সহগ আসছে 4 ডিভাইড বাই হচ্ছে -2। তাহলে আমি কত পাই, -3, -2। ওকে, আচ্ছা আর সি কিন্তু কত বলা আছে, সি হচ্ছে আমাদের কত 8। ওকে, তাহলে আমরা কি পাবো বলো তো, কর্তনকৃত অংশ, কর্তনকৃত অংশ, ঠিক আছে, কর্তনকৃত অংশ। তাহলে কত আসে 2√g স্কোয়ার মাইনাস সি, তাহলে জি কত -3 তার হোল স্কোয়ার মাইনাস সি, তাহলে -8। ওকে, তাহলে আমার কত আসে দেখো তো, 3 স্কোয়ার মানে 9, 9 থেকে 1 গেল 1, 1কে রুট করলে আমার কি 1ই আসে, অর্থাৎ অ্যান্সার হচ্ছে আমাদের 2। ওকে, তাহলে আমাদের এখানে অ্যান্সার হচ্ছে 2। তাহলে আমরা অ্যান্সার কত পাচ্ছি, আমরা অ্যান্সার পাচ্ছি হচ্ছে এখানে অপশন 2। ওকে, তাহলে আমাদের প্রথম 4টা কোশ্চেন সলভ হয়ে গেল। চলো আমরা পরের কোশ্চেন সলভ করি। তাহলে দেখো এইখানে আমাদের বলা আছে কি, আমাদের বলা আছে যে আমার পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু হচ্ছে 1/3 অ্যান্ড পি অফ এ ইউনিয়ন বি হচ্ছে আমাদের 5/6, এবং পি অফ এ যদি তোমার 1/2 হয় তাহলে বলছে পি অফ বি কত, ঠিক আছে। তো এখানে আমাদের দুইটা ঘটনা আমাদের কি বলা হচ্ছে, বর্জনশীল ঘটনা বলা হচ্ছে, ঠিক আছে, ঠিক আছে, আমাদের অবর্জনশীল ঘটনা বলা আছে। তাহলে আমি কি লিখবো, আমরা এই ঘটনার ক্ষেত্রে আমরা কিন্তু ফর্মুলা জানি যে এ ইউনিয়ন বি, তার যদি আমি প্রবাবিলিটি নেই, সেই প্রবাবিলিটি কি লেখা যায়, পি অফ এ প্লাস পি অফ বি আমাদের কি মাইনাস
মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, এটা হচ্ছে আমাদের ফর্মুলা, ঠিক আছে? অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের ফর্মুলা, ঠিক আছে? ওকে, তাহলে এখন এই ক্ষেত্রে দেখো আমাদের কিন্তু সব ভ্যালু দেওয়া আছে, তাহলে আমরা কি বের করবো? আমরা জাস্ট এই মানটা বের করবো, জাস্ট কি পি অফ বি এর মান বের করবো। ওকে, খুবই সিম্পল, দেখো সব মান আছে, আমি অ্যাপ্লাই করব, আমি কি এখান থেকে আমার ভ্যালুটা পেয়ে যাব, ঠিক আছে? তাহলে অ্যান্সারটা কত আসবে? দেখো এটার অ্যান্সার হচ্ছে 5/6, এটা কত আমার? এটা হচ্ছে হাফ, এটা হচ্ছে আমাদের বের করতে হবে, তাহলে এটা থাকুক, আর এটা হচ্ছে আমাদের কত? 1/3। ওকে, তাহলে আমি যদি এটাকে সলভ করি তাহলে আমাদের আসবে পি অফ বি, তাহলে আসবে 5/6 মাইনাস হাফ প্লাস 1/3। ওকে, তাহলে এখান থেকে যদি আমি যদি একটু লসাও করে ফেলি তাহলে আমার কত? 6, এখানে আসতেছে 5 মাইনাস 3 প্লাস 2। ওকে, তাহলে আমি কত পাচ্ছি? আমরা পাচ্ছি 4/6। আচ্ছা, 5 to 7, 7 থেকে 3 গেলে 4, 4/6 অর্থাৎ কি 2/3। তাহলে আমাদের অ্যান্সার কত? 2/3। দেখো প্রবাবিলিটি অফ বি কত? তাহলে 2/3, ঠিক আছে? তাহলে আমাদের অ্যান্সার কত? খ নাম্বার আমাদের হচ্ছে উত্তর। ওকে, আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের 5 নাম্বার কোশ্চেন সলভ। ওকে, তাহলে এখন আমরা কি করব? 6 নাম্বার কোশ্চেনে চলে যাব। 6 নাম্বার কোশ্চেনে কি বলতেছে দেখো, যে এইটা একটা উপবৃত্ত যদি হয় তাহলে এই উপবৃত্তের কি বের করতে বলছে? কেন্দ্র, ঠিক আছে? তাহলে এখন আমাদের আগে জানতে হবে উপবৃত্তের কেন্দ্রটা কি, ঠিক আছে? আমরা যদি এই ফর্মেটটা লিখি, ধরো x মাইনাস আলফা তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে a স্কোয়ার প্লাস y মাইনাস বিটা তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে b স্কোয়ার ইকুয়ালস টু 1, এটা যদি একটা উপবৃত্তের সমীকরণ হয় তখন এখানের আলফা বিটাকে আমরা বলি কি? আমরা এটার কেন্দ্র বলি, এটাকে কেন্দ্র বলি, এটা হচ্ছে আমাদের কেন্দ্র। ওকে, তাহলে এখন তুমি দেখো আমরা এই যে এই ফর্মেটটাকে দেখো তো আমি এরকম বানাতে পারি কিনা, যদি বানাতে পারি তখন এটার সাথে কম্পেয়ার করে আমি আলফা বিটার ভ্যালু যা পাবো সেটাই কি আমাদের কেন্দ্র। ওকে, তাহলে চলো আমরা চেষ্টা করি। তাহলে আমরা এখানে কেন্দ্রটা বানানোর চেষ্টা করি, আমরা এই ফর্মেটে নিব। তাহলে আমরা কি করব? 2x মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 3y মাইনাস প্লাস 1 তার হোল স্কোয়ার ইকুয়ালস হচ্ছে 36। ওকে, আচ্ছা, তো এটার জন্য হচ্ছে আমরা কি করতে পারি? আমরা জাস্ট এখানে দেখো, এখানে হচ্ছে এখান থেকে এই দেখো এক্স এর সহগ কিন্তু আমার এখানে রাখা যাচ্ছে না, এক্স এর সহগ কি 1 রাখতে হবে। তাহলে আমি কি করবো জানো? আমরা এখান থেকে 2 কমন নিয়ে বাইরে নিয়ে আসবো, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু 2 যদি কমন নেই তাহলে এখানে স্কোয়ার থাকার কারণে সেটা কত হয়ে যাবে? 4 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে কত হবে? এক্স, ঠিক আছে, মাইনাস হাফ, হ্যাঁ, হোল স্কোয়ার। হ্যাঁ, আবার এখানে কি হবে? আমি যদি 3 কমন নেই এই হোল স্কোয়ারের কারণে সেটা কি বাইরে আসলে কি 9 হয়ে যাবে। তাহলে y প্লাস 1/3 ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 36, এরকম কিছু একটা হবে, ঠিক আছে? এখন দেখো আমরা কি করছি, আমরা হচ্ছে জাস্ট এই ফর্মেটটা নেওয়ার চেষ্টা করছি, এক্স এর সহ আর ওয়াই এর সহ 1 রাখার চেষ্টা করছি, এই জন্য কি 2 আর 3 কমন নিয়ে বাইরে নিয়ে আসছি। ওকে, এখন আমি কি করবো জানো? জাস্ট 36 দিয়ে ভাগ করে দিব। তাহলে 36 দিয়ে যদি সবাইকে ভাগ করে দিই তাহলে কি আসবে? এক্স মাইনাস হাফ হোল স্কোয়ার ডিভাইড বাই কত? তুমি যদি 36 দিয়ে ভাগ করো আর এখানে আসে 4, তাহলে এখানে আসবে 9, আর এখানে আমি যদি ভাগ করি y প্লাস 1/3 তার হোল স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে 4 ইকুয়ালস টু হচ্ছে 1, তাই না? তাহলে এখন তুমি বলো এটার সাথে তুমি যদি এটা কম্পেয়ার করো খুব ইজিলি কিন্তু বলা যায় কত আলফা হচ্ছে কত, দেখো তো এখান থেকে দেখো, এই যে এটা হচ্ছে আমার আলফা, এটা হচ্ছে তোমার আলফা, একদম কম্পেয়ার করা যায়, ঠিক আছে? তাহলে আলফা হচ্ছে কত? হাফ। আবার বলো তো এটার সাথে এটা কম্পেয়ার করা যায়, এটার সাথে এটা কম্পেয়ার করা যায়, কিন্তু এখানে দেখো মাইনাস আছে, তাহলে আমি লিখতে পারি বলো তো? আমি এটাকে এভাবে লিখতে পারি যে দেখো যে এক্স মাইনাস হাফ হোল স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে 9 প্লাস আমি এটাকে লিখতে পারি কি বলো তো? y মাইনাস 1/3, ঠিক আছে, হোল স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কত? ডিভাইড বাই হচ্ছে আমাদের 4, এভাবে কিন্তু আমরা লিখতে পারি। তাহলে দেখো এই যে y মাইনাস 1/3, ঠিক আছে, তার হোল স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে কত? আমাদের 4, তাই না? তাহলে এই যে এটাই হচ্ছে আমাদের কি বিটা বলতে পারি। তাহলে আলফা কত পাচ্ছি? এইটা হাফ, আর বিটা পাচ্ছি কি মাইনাস 1/3। তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে আমরা অ্যান্সার কত পেলাম? হাফ মাইনাস 1/3। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের অপশন খ, ঠিক আছে? তুমি এটা কিভাবে করতে পারতা জানো? তুমি এটা খুব ইজিলি করতে পারতা। কিভাবে? তুমি জাস্ট কি করতে পারতা? এই পার্টটাকে 0 ধরতে পারতা, আবার এই পার্টটাকে 0 ধরতে পারতা, ঠিক আছে? তাহলে তুমি ইজিলি এই পার্টটাকে যদি 0 ধরতা তাহলে কি আসতো? x এর ভ্যালু হাফ চলে আসতো। এই পার্টটাকে যদি 0 ধরতা x এর ভ্যালু কত? সরি, y এর ভ্যালু কত আসছো? মাইনাস 1/3। সেটাই কি আমাদের বলো তো উপবৃত্তের কেন্দ্র। ওকে, তাহলে এখানে শর্টকাটটা কি? তুমি এই যে স্কোয়ার টার্মগুলো পাবা সেগুলার তুমি কি লিখবা? সেগুলোর ভ্যালুগুলোকে 0 লিখবা, তাহলে কি পাবা? তুমি কেন্দ্রের স্থানাঙ্কগুলো পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা এভাবে কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে পারি।
ওকে, আচ্ছা এর পরের কোশ্চেনটা দেখো, আমাদের বলছে কি এক্স ওয়াই ইকুয়ালস টু 4, এই সমীকরণটি কি প্রকাশ করে বা কি নির্দেশ করে, ঠিক আছে? এটাকে বৃত্ত নাকি উপবৃত্ত নাকি পরাবৃত্ত না অভিবৃত্ত? খুবই সিম্পল, আমি কিন্তু এটা দেখেই বলে ফেলতে পারতেছি, ঠিক আছে? কারণ হচ্ছে আমরা ধরো ধরো একটা সাধারণ সমীকরণ দিয়ে যদি আমি বলি, ধরো এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে 2hxy প্লাস হচ্ছে 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু 0, এটাকে আমরা বলি পুরো কনিক্সের সমীকরণ। কনিক্সের পার্ট হচ্ছে কিন্তু প্রত্যেকটা, এই পুরো কনিক্সের সাধারণ সমীকরণ বলেছে এইটা, ঠিক আছে? তো এইটা আমার কি হয়, এটা যদি তোমার বৃত্ত উপবৃত্ত সবগুলোর জন্য একটা কন্ডিশন আছে। ধরো আমরা কিন্তু এটা আগেও একবার বলেছিলাম, ধরো এ বি যদি সমান হয় আর এইচ যদি 0 হয় তখন আমরা এটাকে বলি কি বৃত্ত, তখন আমরা এটাকে বলি বৃত্ত। আবার ধরো আমার এইচ স্কোয়ার মাইনাস এ বি এটা যদি 0 হয়ে যায় তখন এটাকে বলি পরাবৃত্ত, তখন এটাকে আমরা বলি পরাবৃত্ত। আবার ধরো তোমার হয়ে গেল এইচ স্কোয়ার মাইনাস এ বি লেস দেন 0, তখন এটাকে বলি আমরা উপবৃত্ত, ঠিক আছে? এটাকে বলি উপবৃত্ত। আর 4 নম্বর হচ্ছে গিয়ে এইচ স্কোয়ার মাইনাস এ বি এটা যদি গ্রেটার দেন 0 হয় তখন এটাকে আমরা বলি অধিবৃত্ত, ঠিক আছে? অধিবৃত্ত। তাহলে দেখো এই তিনটা কিন্তু তোমার একই ফর্মেট, জাস্ট তুমি কি করবা, এইচ স্কোয়ার মাইনাস এ বি বের করবা, সেটা দেখবা 0 হয় কিনা, 0 থেকে ছোট হয় কিনা নাকি 0 থেকে বড় হয় কিনা, তুমি এটা দেখবা, ঠিক আছে? আর যদি দেখো এ বি আর এ বি সমান হয়ে যাচ্ছে আর এইচ হচ্ছে 0 হয়ে যাচ্ছে, তখন কি ডিরেক্টলি হচ্ছে বৃত্ত। তাহলে দেখো এখানে এ বি কিন্তু নাই, ঠিক আছে? তাহলে এটা বৃত্ত হওয়ার চান্সই নেই। ওকে, তাহলে আমরা কি করব, আমরা অন্যগুলো টেস্ট করা ট্রাই করব। ওকে, তাহলে দেখো আমি এই সমীকরণের সাথে যদি এটাকে কম্পেয়ার করি, দেখো আমি কিন্তু বলতে পারি, দেখো এই যে এক্স ওয়াই এর সাথে কত আছে বলো তো, এখানে 2h, এখানে তাহলে এক্স ওয়াই এর সাথে কত বলা আছে জানো, বলো 1 বলা যায়। অর্থাৎ তুমি বলতে পারো কি জানো, 2h ইকুয়ালস টু হচ্ছে 1, অর্থাৎ h এর ভ্যালু কত বলো তো, হাফ। এটা কিন্তু তুমি চাইলে বলতে পারো। ওকে, এরপর তুমি একটু চিন্তা করো, তুমি বলতে পারো কি বলো তো, এখানে এ স্কোয়ার মানে এই যে এক্স এর সহগ ওয়াই এর সহগ কোনো কিছু আছে নাই, কিন্তু তাহলে এক্স এর সহগও 0 ওয়াই এর সহগও 0, অর্থাৎ এ আর বি দুইটাই কি 0, তাহলে এ আর বি দুইটাই 0। অর্থাৎ দেখো আমি এ বি এইচ সব কিন্তু পেয়ে গেছি। দেখো আমি যদি এই সবগুলো ভ্যালু জেনে যাই আমি কিন্তু এইটা খুব ইজিলি ইউজ করতে পারি। তাহলে আমি কি করব, আমি লিখবো জাস্ট ডিরেক্টলি, দেখো আমার এইচ স্কোয়ার অর্থাৎ হাফ হোল স্কোয়ার মাইনাস 0 ইন্টু 0, দেখো তো এই ভ্যালুটা কত আসতেছে 1/4, যেটা হচ্ছে 0 থেকে বড়। অর্থাৎ এটা কোন শর্তকে স্যাটিসফাই করে, আমাদের এই 4 নম্বর শর্তকে স্যাটিসফাই করে। অর্থাৎ এই যে সমীকরণটা এটা আমাদের কি একটা অধিবৃত্তের সমীকরণ, ঠিক আছে? তোমরা যদি এগুলো বারবার প্র্যাকটিস করো দেখেই বলতে পারবা, কিন্তু আমি একটা কি বলা যায়, একটা পারফেক্ট প্রসিডিউর বলার চেষ্টা করছি যার মাধ্যমে তুমি যে কোনো কিছু শর্টকাট অ্যাপ্লাই করতে পারবা। ধরো এইটা দিয়ে তুমি হচ্ছে বৃত্ত চিনতে পারবা, পরাবৃত্ত উপবৃত্ত অধিবৃত্ত সবগুলাকেই আইডেন্টিফাই করতে পারবা। তো এরকম একটা জেনারেলাইজ ফর্মুলা তোমার দরকার, ঠিক আছে? এক একটার জন্য আলাদা আলাদা শর্টকাট জানার দরকার নেই, ঠিক আছে? ওকে, চলো আমরা পরের কোশ্চেনটা সলভ করি। আচ্ছা, পরের কোশ্চেনটা কি বলছে, সাইন ইনভার্স এক্স সাইন ইনভার্স ওয়াই এই দুইটার যোগফল তোমার যদি কি হয় π/2 হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু কত? খুবই সিম্পল একটা কোশ্চেন ভাইয়া, ঠিক আছে? দেখো আমাদের কি বলছে, এই দুইটার যোগফল হচ্ছে π/2, তাই না? তাহলে এটা একদম বইয়ের হুবহু একটা কোশ্চেন, ঠিক আছে? যারা 7.1 করছো সেকেন্ড পেপারে তাদের জন্য এটা একদম বইয়ের হুবহু একটা কোশ্চেন। তো এই কোশ্চেনটা আমরা কিভাবে সলভ করি, একদম ইজিলি আমি ধরো সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই এই দুটার যোগফল আমি লিখে দিব π/2, ঠিক আছে? তারপর যে কোনো একটাকে সাইড চেঞ্জ করে ওই পাশে নিয়ে যাব, যে কোনো একটাকে তোমার যেটা ভালো লাগতেছে। তো আমি কি করলাম, π/2 মাইনাস লিখলাম সাইন ইনভার্স ওয়াই, ওকে, এইটা লিখে ফেললাম। আচ্ছা, এরপর দেখো আমি দুই পাশে কিন্তু আবার সাইন নিয়ে আসতে পারি, ঠিক আছে? দুই পাশে হচ্ছে আমরা কি সাইন নিয়ে আসতে পারি, ঠিক আছে? তাহলে আমি কি লিখবো, এক্স ইকুয়ালস টু সাইন π/2 মাইনাস সাইন ইনভার্স ওয়াই, ওকে, এটা লেখা যায় কিন্তু, হ্যাঁ? এরপর তুমি দেখো এখান থেকে কি পাও, এক্স ইকুয়ালস টু, এই দেখো π/2 এর বীজের গণিতক হলে আমরা কি জানি, সাইনটা কজ হয়ে যায়, তখন আমি কি লিখতে পারি এটাকে, কজ সাইন ইনভার্স এরকম কি তারপর ওয়াই, ঠিক আছে? এবং এটা ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ, ঠিক আছে? এর জন্য কোনো চিহ্ন পরিবর্তন হবে না। এখন দেখো আমরা এই যে এই কজ আর সাইনটাকে চাইলে কিন্তু ক্যান্সেল আউট করতে পারি, অথবা সাইন আর কজের ভিতরে সুন্দর একটা সম্পর্ক আছে। তো আমরা এটাকে কি লিখতে পারি, আমরা এটাকে লিখতে পারি cos ইনভার্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে কজ আর সাইনের মধ্যে সুন্দর একটা সম্পর্ক। হ্যাঁ, এখন তুমি যদি এটা অ্যাপ্লাই করো তাহলে কি পাচ্ছ, এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে এবং এক্স এর ভ্যালু তখন তুমি পাচ্ছ রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে? এখন তুমি দেখো, তুমি যদি এটাকে জাস্ট ডিরেক্টলি বর্গ করে ফেলো তোমার কিন্তু কাঙ্ক্ষিত অ্যান্সারটা চলে আসবে। দেখো এক্স স্কোয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 1। দেখো এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, ঠিক আছে? তাহলে আমি কি পেলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যালু কত পেলাম, 1। ওকে, ঠিক আছে। ওকে, চলো আমরা 9 নম্বর কোশ্চেনটা সলভ করি।
তো 9 নম্বর কোশ্চেনটা বলছে দেখো যে tan ইনভার্স হ্যাঁ কই গেল, আচ্ছা ঠিক আছে ওকে দেখো tan ইনভার্স ax হলে বলছে এর dy dx বের করো বা x এর সাপেক্ষে এটার অন্তরীকরণ বের করতে বলছে। ওকে তাহলে আমরা কি করব, আমরা জাস্ট এটাকে ডিফারেন্সিয়েশন করব x এর সাপেক্ষে, তাই না? তাহলে খুব সিম্পল ভাবে করতে পারি dy dx তাহলে এখানে কত আসবে, এটা যদি আমাদের x হয় তাহলে আমাদের ফর্মুলা কি 1/1 + x স্কয়ার অর্থাৎ ax তার হোল স্কয়ার এবং ddx হচ্ছে কি আমাদের কি হবে ax হবে, তাই না? তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এই পার্টের ডিফারেন্সিয়েশন কত আসছে a আর এখানে আসছে 1 + a স্কয়ার x স্কয়ার। ঠিক আছে, দেখো আমাদের অ্যানসারের সাথে কিন্তু মিল থাকার কথা। তো আমরা কোন অপশনের সাথে মিল পাচ্ছি, অপশন এ না অপশন বি, তাই না? তাহলে অপশন বি a / 1 + a স্কয়ার + x স্কয়ার। ওকে তো এই হচ্ছে এটার অ্যান্সার, খুব সিম্পল এবং সহজ একটা অ্যান্সার। ওকে তো চলো আমরা এবার একটা ভালো কোশ্চেন সলভ করি। ঠিক আছে, তো এই কোশ্চেনটা একটু ভালো, এবং ভালো বলতে কি এই কোশ্চেনটা একটু লেন্দি কোশ্চেন। ঠিক আছে, তুমি যদি এটা শর্টকাটটা জানো তো খুব ইজিলি সলভ করতে পারবা। ঠিক আছে, তো তোমাদের বোঝার সুবিধার্থে আগে আমি একটা শর্টকাট দিয়ে ফেলি এটার। হ্যাঁ, তো এটার শর্টকাটটা হচ্ছে আমি ফার্স্টে দিয়ে ফেলি। তাহলে এটা তোমার যে কোনো যদি এরকম টাইপের যে কোনো একটা ইন্টিগ্রেশন থাকে যেখানে এটা ধরো লোয়ার লিমিট, এটা ধরো আপার লিমিট, আর এখানে তোমার dx/1 + tan টু দি পাওয়ার ধরো এখানে n বা যে কোনো কিছু যদি থাকে, তো এইটার ক্ষেত্রে সব সময় এটার ভ্যালু হয় তোমার আপার লিমিট থেকে লোয়ার লিমিট হচ্ছে বিয়োগ করব ডিভাইডেড বাই হচ্ছে আমরা 2 করে দেব। এটা হচ্ছে সবসময় এটার অ্যান্সার। ঠিক আছে, দেখো এখানে আপার লিমিটটা হচ্ছে a, লোয়ার লিমিট হচ্ছে আপার লিমিট হচ্ছে b, লোয়ার লিমিট হচ্ছে a, এই দুটাকে সাবট্রাক্ট করবো এবং কি 2 দিয়ে ডিভাইড করে দিব, যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে আমাদের কি কাঙ্ক্ষিত উত্তর। ওকে তাহলে তুমি বলো তো এখানে আমাদের এই কোশ্চেনটা আমাদের কি লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে π/2, আর এখানে কি dx / 1 + tan x, তাই না? তাহলে এক্ষেত্রে আমার এটার অ্যান্সারটা কত হবে, দেখো আপার লিমিট হচ্ছে কত π/2, তাহলে আমি কি লিখবো π/2 মাইনাস আমাদের 0 ডিভাইড বাই কত বলো তো 2, অর্থাৎ অ্যান্সারটা কত আসবে বলো তো π/4। ঠিক আছে, তাহলে আমরা অ্যান্সারটা কত পাবো বলো তো π/4। ঠিক আছে, কিন্তু এই ম্যাথটা যদি তোমার রিটেনে আসে তখন তুমি কিভাবে করবা, তাহলে চলো আমরা রিটেনে করে ফেলি। ঠিক আছে, তাহলে এখন এই ম্যাথটা যদি আমি রিটেনে করি তাহলে আমরা কিভাবে সলভ করব, আমরা এইটাকে একটু লেন্দি করে করতে পারি। দেখো কিরকম ভাবে, একদম অ্যাকচুয়াল প্রসেসটা এভাবে করতে পারি। সেটা হচ্ছে কি, দেখো আমরা কিন্তু ট্যানকে একটু ভেঙে লিখতে পারি 1 + sin x / cos x। ঠিক আছে, আর এখানে হচ্ছে এইভাবে লেখা যায়। এখন দেখো আমরা এই পার্টটাকে আমি যদি একটু এলসিএম করি, তারপর আমরা যদি উপরে নিয়ে আসি তাহলে কি লেখা যায় cos x ডিভাইড বাই হচ্ছে sin x + cos x, এভাবে কিন্তু লেখা যায়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের ফর্মেটটা চলে আসলো। এবার দেখো এই জায়গাটায় এরকম একটা ফর্মেট যদি চলে আসে তখন আমরা একটা ফর্মুলা জানি বা একটা প্রপার্টি জানি যে এরকম যদি ফর্মেট থাকে তখন আমরা এটাকে ধরতে পারি এরকমভাবে যে তোমার এরকমভাবে ধরা যায় হচ্ছে, ধরো উপরে যে হরটা থাকে সেটাকে আমরা এভাবে ধরতে পারি যে এল ইন্টু, না এভাবে না লিখে এভাবে লেখা যায় যে লব ইকুয়ালস টু হর ইন্টু এল প্লাস তোমার এল ইন্টু হরের অন্তরজ, এমন কিছু। আচ্ছা এখানে এল হবে না, এখানে এম হবে। হ্যাঁ, এম ধরে নিলাম, আর এখানে লিখবো ddx হচ্ছে হর, এরকম একটা কনসেপ্ট আছে। এটা দিয়ে আমরা করতে পারি কি পুরো রিটেনের আমরা ফরম্যাটটাকে আগায় নিতে পারি। ওকে, তাহলে দেখো এখানে আমার লবটা কত বলো তো, এখানে লবটা হচ্ছে আমাদের cos x, তাহলে আমি যদি এখানে cos x অ্যাপ্লাই করি, ঠিক আছে, আর এখানে হরটা কি, হরটা কিন্তু দেখো sin x + cos x। ঠিক আছে, এটাই আমরা লিখবো। তাহলে আমরা লিখবো কি sin x + cos x। ঠিক আছে, লিখলাম। হ্যাঁ, আর এখানে আমার কি থাকছে এল থাকছে। ওকে, আচ্ছা এরপরে আমাদের কি আছে এম। হ্যাঁ, আচ্ছা আর কি আছে বলো তো ddx হর। হ্যাঁ, এখন তুমি বলো এই যদি হরের ডিফারেন্সিয়েশন করো তাহলে কি পাবা, হরের যদি তুমি এখানে ডিফারেন্সিয়েশন করো তুমি পাবা কি sin x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে গিয়ে cos x, আর cos x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে -sin x, তাহলে তুমি কি পাবা, তুমি এখানে পাবা cos x - sin x। ওকে, এমন কিছু একটা পাবা। হ্যাঁ, এখনো কিন্তু আমাদের কিচ্ছু হয় না, জাস্ট কি দেখো আমরা একটা সমীকরণের মতো পাইছি। এখন তুমি বলো এই সমীকরণটাকে তুমি যদি একটু সহজ সমীকৃত করো তখন তুমি দেখবা এই এল আর এম এর একটা ভ্যালু পাবা। ঠিক আছে, এল আর এম এর একটু ভ্যালু পাবা। আমি ওই পার্টের সলিউশনটা একটু ডিটেলসলি এখানে করে দিচ্ছি। ঠিক আছে, একটু ডিটেলসলি এখানে করে দিচ্ছি। ওকে, তাহলে এইখানে আমরা কি করবো জানো, একটু সহজ সমীকৃত করবো। তাহলে cos
এক্স, তাহলে আমি লিখবো কি, ধরো আমি যদি এল কমন নেই, ঠিক আছে, এল, আচ্ছা এল দিয়ে যদি গুণ করে ফেলি, তারপর যদি কজ এক্স কমন নেই, তাহলে আসবে এরকম কজ এক্স যদি কমন নেই এল প্লাস এম, এমন কিছু একটা আসবে, ঠিক আছে। আর যদি আমি সাইন এক্স কমন নেই, তাহলে আমার আসবে কি, সাইন এক্স যদি কমন নেই ওই লাইন থেকে, তাহলে আমার আসবে হচ্ছে গিয়ে এল মাইনাস এম, এমন কিছু একটা আসবে, এল মাইনাস এম। এখন দেখো এই দুই পাশ থেকে আমরা কি করতে পারি, সহগ সমীকৃত করতে পারি। যেমন ধরো cos x এর সহগ হচ্ছে গিয়ে 1, আর এখানে দেখো cos x এর সহগ হচ্ছে l প্লাস m, এই দুইটা কি সমান হবে, ঠিক আছে। তাহলে কি l প্লাস m ইকুয়ালস টু হচ্ছে 1। ওকে, একইভাবে এখানে দেখো sin x এর সহগ আছে নাই, তাহলে sin x এর সহগ কি 0, আর ডান পাশে কি sin x এর সহগ হচ্ছে l মাইনাস m, ঠিক আছে। তাহলে আমি লিখবো কি 0 ইকুয়ালস টু হচ্ছে l মাইনাস m। ওকে, এখন দেখো এই দুইটাকে যদি তুমি সলভ করো, তাহলে কি l আর m এর একটা ভ্যালু পাবা। আমি তোমাদের একটু বলে দিই ডিরেক্টলি, এল এর ভ্যালু আসবে হাফ, আর কি এম এর ভ্যালু কত আসবে, হাফ, ঠিক আছে। এই দেখো আমি কি পাইলাম, এল আর এম এর ভ্যালু পাইছি, কিন্তু আমার এখনো সলভ হয় নাই। দেখো আমি যদি এটাকে এখনো সলভ করতে চাই, তাহলে জানো কি করতে হবে, আমরা এই যে ফর্মুলা লিখছি না, এই যে দেখো এই যে cos x এর যে ফর্মুলা লিখছি সেটা আমাদের কাজে লাগাতে হবে, ঠিক আছে। দেখো আমি কি করতেছি, ওকে, তাহলে আমরা কি করব, আমরা এখন দেখো অ্যাকচুয়াল ইন্টিগ্রেশনে যাব। ইন্টিগ্রেশন হচ্ছে 0 থেকে π/2, আর উপরে হচ্ছে কি আমাদের দেখো এই যে cos x, এই cos x এর ভ্যালু কিন্তু পুরাটা আমরা ধরে রেখেছিলাম, ঠিক আছে। তাহলে এখানে আমি মান বসাবো, এবং এল এর ভ্যালু কত জানি, দেখো এল এর ভ্যালু হাফ, এম এর ভ্যালু কত, হাফ, তাহলে আমি এটা বসাবো, লিখবো কি cos x প্লাস sin x, ঠিক আছে, আর সামনে একটা হাফ দিয়ে দিই, হ্যাঁ, এল এর ভ্যালুটা বসালাম। ওকে, আর এখানে হাফ, আবার কি cos x মাইনাস sin x, cos x মাইনাস sin x, ঠিক আছে। আর ডিভাইডেড বাই হচ্ছে কি দেখো আমার কি sin x প্লাস cos x ছিল, হ্যাঁ। এখন দেখো আমি একটু পরে করে আমি তোমাদের উপর ছেড়ে দিব, কারণ কি আমি জাস্ট দেখো একটা নর্মাল পজিশনে নিয়ে আসতেছি। দেখো এরপর দেখো তুমি এইটা ভাগ এটা করতে পারো, তখন কি পাচ্ছ, বা স্প্লিট করে দিতে পারো, লিখি 0 থেকে π/2, আমার কি এটা দিয়ে এটা ডিভাইড করলে কি এক্স্যাক্টলি ডিভাইড হয়, তখন কি হাফ dx, আর ওই পাশে কি থাকে দেখো তো, ওই পাশে থেকে 0 থেকে π/2 cos x মাইনাস sin x ডিভাইড বাই হচ্ছে sin x প্লাস cos x, ঠিক আছে, এমন কিছু একটা আসে। ওকে, আর এখানে dx। ওকে, এখন তুমি দেখো আমরা এখানে কিন্তু আরেকটা শর্টকাট জানি, যে এইটার ডিফারেন্সিয়েশন দেখো এক্স্যাক্টলি কিন্তু উপরটা চলে আসে। তাহলে এরকম ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, লন নিচেরটা লিখতে পারি। তাহলে আমি কি পাচ্ছি বলো তো, এখানে পাচ্ছি হচ্ছে ইন্টিগ্রেশন করলে x, তারপর লিমিটটা বসাবো π/2 থেকে এখানে 0, আর এখানে আসছে কি লন আমার কি sin x প্লাস cos x, তাই না, আর এখানে আপার লিমিট আর লোয়ার লিমিট, ঠিক আছে। তাহলে বলো আমার, আচ্ছা আপার লিমিট থেকে লোয়ার লিমিট এমন কিছু আসবে, আর এখানে 0। এইবার তুমি যদি এটাকে সলভ করো, তুমি তখন কি কাঙ্ক্ষিত একটা অ্যান্সার পাবা। তাহলে কাঙ্ক্ষিত অ্যান্সারটা কত পাবা বলো তো, আমরা এটা একটা শর্টকাট দিয়ে করেই ফেলছিলাম, সেটা কত, π/4। তাহলে দেখো এত বড় একটা রিটেন পার্ট, সেটা যদি আমি এভাবে করতে চাই, এটা হচ্ছে অ্যাকচুয়াল প্রসেস, ঠিক আছে। আর যদি তুমি এটা অবজেক্টিভে বা শর্টকাটে করতে চাও, একটু আগে আমরা যে প্রপার্টিটা বলছি সেটা দিয়ে তুমি করতে পারবা। ওকে, আচ্ছা চলো আমরা হচ্ছে পরের কোশ্চেনে চলে যাই। আচ্ছা দেখো পরের কোশ্চেনটা আমাদের বলছে যে কি, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস ওয়াই ইকুয়ালস টু 0 এই বৃত্তের মূল বিন্দুতে এক্স স্পর্শকের সমীকরণটা নির্ণয় করতে বলছে, ঠিক আছে। ওকে, দেখো তাহলে এখানে আমাদের কি বলছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস ওয়াই ইকুয়ালস টু 0 এই বৃত্তের মূল বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করতে বলছে। ওকে, তাহলে এইটাও একটা শর্টকাট দিয়ে করা যায়, ঠিক আছে। তো তোমরা যারা জানো যে বৃত্তের সমীকরণ হচ্ছে কি, দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx 2fy প্লাস কি বলতো সি, এটা হচ্ছে আমাদের কি সবার পরিচিত একটা বৃত্তের সমীকরণ। এখন এই বৃত্তের ক্ষেত্রে আমি যদি ধরো এই বৃত্তের উপরস্থ একটা বিন্দু ধরে নিলাম x1 আর y1, ঠিক আছে। তাহলে এই বিন্দুতে তোমাকে যদি বলে যে স্পর্শকের সমীকরণ কত, যে এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ হবে কি, ডিরেক্টলি আমি লিখতে পারি, সেটা হচ্ছে কি তোমার দেখো আমার কি হবে, এই যে x এর পরিবর্তে আমরা লিখবো জানো x ইন্টু x1 প্লাস y ইন্টু y1 এরকম, প্লাস 2 ইন্টু g, তারপর বসবে কি জানো x প্লাস x1 ডিভাইড বাই হচ্ছে 2 প্লাস আমার কি 2f আমার কি আসবে y প্লাস y1, ঠিক আছে, ডিভাইড বাই হচ্ছে 2 প্লাস c ইকুয়ালস টু 0। এইটা করে তুমি যা পাবা সেটাই কি বলো তো, এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ। এটাই হচ্ছে আমাদের কি কাঙ্ক্ষিত শর্টকাট। তাহলে আমি যদি এটা অ্যাপ্লাই করি, তাহলে খুব ইজিলি কি মূল বিন্দুতে এই বৃত্তের স্পর্শকের সমীকরণ পেয়ে যাবো। ওকে, চলো আমরা দেখি পাই কিনা। হ্যাঁ, তাহলে আমরা এটাকে একটু অন্য কালি দিয়ে নিচ্ছি। তাহলে আমরা দেখো এখানে আমার বিন্দুটা কত বলো তো, x1 হচ্ছে 0, y1 হচ্ছে 0, কেন মূল বিন্দুতে বলছে, তাই না। তাহলে আমি কি লিখবো, x ইন্টু 0 প্লাস কি y ইন্টু 0 প্লাস
প্লাস কি আমার 2g, তাই না? 2g মানে কি বলতো, এই যে x এর যে আমার এই 4, এই 4টাই কিন্তু আসলে 2g এর ভ্যালু, তাহলে কত 4, তারপর কি x প্লাস আবার কি x1 হচ্ছে 0 ডিভাইড বাই 2, আবার এখানে কত 2f, আবার কত, আচ্ছা 2f এর ভ্যালু কিন্তু এই যে এখানে তোমার 1, তাই না? তাহলে আমি এখানে লিখতে পারতাম কি 1, ওকে 1, আবার কত এখানে y প্লাস 0 ডিভাইড বাই 2 প্লাস হচ্ছে c কত ছিল, c হচ্ছে আমাদের এখানে ছিল না, অর্থাৎ হচ্ছে 0। আচ্ছা c কিন্তু এখানে থাকার কথাও না, কি যে ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটাই, ওকে তাহলে আমরা দেখো এটা যদি সলভ করি, আচ্ছা এটা যদি সলভ করি দেখো আমরা কি পাবো, এটা যদি সলভ করি দেখো এখানে পাবো কি 2x, আচ্ছা 2x প্লাস এখান থেকে যদি আমরা পাই তাহলে y বাই 2 ইকুয়ালস টু 0, আবার যদি 2 দিয়ে গুণ করো আসে কত 4x প্লাস y ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমাদের স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণ। ওকে তাহলে আমরা দেখো আমরা কিন্তু এই রকম স্পর্শকের সমীকরণের ম্যাথ অহরহ পাই এবং কিন্তু এগুলো অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে? ওকে চলো আমরা পরে কোশ্চেন সলভ করি, ঠিক আছে? তো আমাদের পরের কোশ্চেনটা একদম দেখো বইয়ের একটা তোমার ধরো একটা ফর্মুলা, ঠিক আছে, যে এনসিআর এটা ইকুয়ালস টু কত, ঠিক আছে? খুব সিম্পল একটা কোশ্চেন, দেখো এনসিআর যারা এই চ্যাপ্টারটা পড়ছো, এই চ্যাপ্টারটা বলতে কি যারা বিন্যাস সমাবেশের চ্যাপ্টারটা করছো তাদের জন্য কিন্তু এটা খুব মানে খুব ইজি, ঠিক আছে? তাহলে এটার ফর্মুলা কি n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইনটু কত r ফ্যাক্টোরিয়াল। তুমি দেখো এটা তুমি যদি জানো, এটা কিন্তু 19ও ছিল, ঠিক আছে? তুমি যদি এটা জানো তাহলে দেখো ইজিলি কিন্তু এটা সলভ করতে পারবা। এটার অ্যান্সার কত, এটার অ্যান্সার হচ্ছে আমাদের দেখো এই অপশনের সাথে কোনটা মিলছে, এটা, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কি 4 নাম্বার কোশ্চেন, ঠিক আছে? বা 4 নাম্বার অপশনটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। ওকে তাহলে আমরা পরের কোশ্চেনে চলে যাই। দেখো পরের কোশ্চেনটা হচ্ছে কি আমাদের বলছে কি যে এই নির্ণায়কের হচ্ছে কি মান কত, সেটা কি 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে? তো এরকম নির্ণায়ক দেখলেই জানো আমরা এটার ভ্যালু কি 0 বলে ফেলতে পারবো, ঠিক আছে? কেন, কারণ কি আমাদের দেখো এখানে একটা প্যাটার্ন ফলো করছে বা একটা ধারা ফলো করতেছে, যখন এরকম ধারা হয় তখন এইগুলোর ভ্যালু কত 0 হয়ে যায় ডিরেক্টলি, ঠিক আছে? ধরো আমি এটা দেখো আমি লিখছি কি, দেখো তো ফার্স্টে লিখছি কি 1, পরেরটা কি দেখো 2, পরে 3 4 5 6, দেখো প্রত্যেকটা ভুক্তি কি বলো তো আমি এক এক করে বাড়াচ্ছি না, তো এটার ভ্যালু ডিরেক্টলি কি 0 বলতে পারবো, ঠিক আছে? এখন তোমাদেরকে আমি আরেকটা एग्जांपल দিয়ে দেখাই। ধরো তুমি লিখলা 4, পরে লিখলা 2 4, পরে লিখলা 6, পরে 8 10 12 14, ধরো 16, ধরো 18, দেখো আমি কিন্তু এখানে প্রত্যেকটা ভুক্তি কি 2 2 করে বাড়াচ্ছি, তাহলে এটার ভ্যালু কি আমি জানো ডিরেক্টলি বলতে পারবো কি 0, ঠিক আছে? এরকম তোমরা যে কোনো একটা প্যাটার্ন ফলো করতে পারো, ধরো তুমি লিখতে পারো ধরো 5, পরেরটা লিখলা 10, পরেরটা লিখলা 15, পরে আবার ধরো তোমার 20, আবার ধরো 25, আবার ধরো 30, আবার ধরো 35 40 45, তো এটার ভ্যালু কি বলো তো ডিরেক্টলি 0 লেখা যাবে, ঠিক আছে? তো আমরা যারা এরকম যদি একটা প্যাটার্ন পাই তাহলে ওই প্যাটার্নের ক্ষেত্রে আমরা নির্ণয়কের ভ্যালু কত বলতে পারবো 0 বলতে পারবো। ওকে তাহলে এটার অ্যান্সার কত ডিরেক্টলি কত 0। ওকে তাহলে আমরা পাবো হচ্ছে 0। আচ্ছা দেখো আমাদের পরের কোশ্চেনটা কি বলছে, পরের কোশ্চেনটা বলছে দেখো x প্লাস ওয়াই মডুলাস অফ x প্লাস ওয়াই লেস দেন হচ্ছে যদি 3 হয়, বলছে পরম মান বিহীন প্রকাশ করো। তার মানে কি এখানে পরম মান রাখতে পারবো না, ঠিক আছে? পরম মান ছাড়া আমাদের অ্যাকচুয়াল একটা সমীকরণের অ্যান্সারে লিখতে বলছে। ওকে তাহলে আমরা পরম মানের সাথে কিন্তু সম্পর্কিত একটা ফর্মুলা জানি, সেটা কি মডুলাস অফ x যদি তোমার লেস দেন a হয় বা যে কোনো একটা সংখ্যা হয়, তখন এটার ক্ষেত্রে আমরা ফর্মুলা কি জানি, আমাদের এটাকে এভাবে চাইলে লেখা যায় যে কি -a থেকে হচ্ছে x এর ভ্যালু হচ্ছে বড়, আবার শুধু a থেকে x এর ভ্যালু কি হয় ছোট হয়। তো আমরা এই ফর্মুলাটা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে? তাহলে এই ফর্মুলাটা যদি তুমি এখানে অ্যাপ্লাই করো তাহলে কি এটারও কি তুমি সলভ করতে পারবা খুব ইজিলি, ঠিক আছে? তো এখন আমরা কি করব, আমরা জাস্ট লিখবো কি x প্লাস 4, হ্যাঁ তোমার কত মডুলাস অফ x প্লাস 4 লেস দেন 3, তাহলে আমি কি লিখবো বলো তো এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করব। তাহলে কি লেখা যায়, এইটা হচ্ছে আমার পুরোটা x, তাহলে আসবে কত -3 থেকে এটার ভ্যালু হচ্ছে গিয়ে বড়, আর শুধু 3 থেকে এটার ভ্যালু কি ছোট, তাই না? তাহলে এখান থেকে দেখো আমরা কি x এর ভ্যালু কিন্তু চাইলেই বের করতে পারি। আমি কি করতে পারি বলো তো, আমি এই x কে যদি মানে একা রাখতে চাই তাহলে আমাকে কি করতে হবে বলো তো, এই 4 কে সরাতে হবে। এই জন্য আমি কি করবো জানো, সবার থেকে 4 সাবট্রাক্ট করে দিব, অর্থাৎ আমি লিখবো এরকম -3 -4, এখানে লিখবো x প্লাস 4 -4, একদম ডিটেলসলি বলছি, আবার কি 3 -4। দেখো তাহলে এরপর আমরা কি লিখতে পারি, এখানে লিখতে পারি -7, ওইখানে লিখতে পারি x, আর ওইখানে লিখতে পারি কি বলতো -1। দেখো এইটাই কি বলতো আমার পরম মানবিহীন এই সমীকরণের হচ্ছে কি অ্যান্সার, ঠিক আছে? তাহলে এইটার অ্যান্সারের সাথে দেখো আমাদের কিন্তু মিলে যাচ্ছে, এটা হচ্ছে কত নম্বর, প্রথম অপশনটা। ওকে তাহলে আমাদের এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। ওকে চলো আমরা পরের কোশ্চেন সলভ করি।
আচ্ছা দেখো এই কোশ্চেনটা দেখো, আচ্ছা এখানে একটা বানান ভুল আছে, এটা হবে বিস্তৃতিতে, হ্যাঁ বিস্তৃতিতে। ওকে, তাহলে দেখো আমাদের বলছে এরকম একটা বিস্তৃতিতে আমার কততম পদটা হচ্ছে এক্স বর্জিত পদ। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এবং যদি তোমার এই দ্বিপদী বিস্তৃতি থেকে কোনো কোশ্চেন আসে তাহলে এই টাইপের কোশ্চেন আসার চান্স সবচেয়ে বেশি, ঠিক আছে? তো এরকম ক্ষেত্রে আমরা কিভাবে সলভ করব? আমরা জাস্ট একটা সাধারণ ফর্মেট তোমাকে দিই। ধরো তোমার কাছে একটা সাধারণ ফর্মেট লিখছে যে ধরো এ তোমার ধরো এক্স টু দি পাওয়ার পি মাইনাস বি, তোমার আচ্ছা মাইনাস না থাকে প্লাসও থাকতে পারে, ডাজেন্ট ম্যাটার, আর ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে তোমার এক্স টু দি পাওয়ার কিউ। যদি তোমার এরকম ফর্মেট থাকে এবং এর পাওয়ার যদি এন হয়, তখন এর বিস্তৃতিতে ধরো আমাদের বলা হলো যে কোনো একটা পদ বের করতে, ঠিক আছে? ওই পদের মান যদি বের করতে বলে, ঠিক আছে, তাহলে সেই পদের মান বা সেই পদটা কততম পদ সেটা যদি আমরা বের করতে চাই, ধরলাম সেটা হচ্ছে 8তম পদ, তাহলে এই 8তম পদের ভ্যালুটা হচ্ছে কত? আমাদের ভ্যালুটা হচ্ছে এনপি। এই দেখো এই যে পাওয়ার আর এই যে প্রথম পদে যে এক্স এর পাওয়ার, এই দুইটাকে হচ্ছে আমরা গুণ করব, ঠিক আছে? এনপি মাইনাস হচ্ছে কে ডিভাইড বাই হচ্ছে কি তোমার পি প্লাস কিউ, ঠিক আছে? দেখো পি কিন্তু কি আমার প্রথম যে এক্স তার পাওয়ার, আর এখানে কি দেখো যে এক্সটা তোমার ভাগ আকার আছে সেটার পাওয়ার হচ্ছে কি আমার বলো তো কিউ, ঠিক আছে? তাহলে এই দুইটা পাওয়ারকে আমরা কি করছি? যোগ করছি। ওকে, এখন বলো আমার কে এর পরিচয় কি? কেটা হচ্ছে কি তুমি যে পদটা তুমি চাও, তুমি ধরো তুমি চাচ্ছ হচ্ছে কি এক্স বর্জিত পদ, তার মানে কি তুমি বলো তো এক্স এর পাওয়ার কত ধরবা? 0, ঠিক আছে? তাহলে এই যে এক্স এর পাওয়ার যদি 0 ধরো, তাহলে এইটা হচ্ছে আমার কি কে এর ভ্যালু, তাহলে কে এর ভ্যালু কত হয়ে যাচ্ছে? 0, ঠিক আছে? আবার ধরো তুমি চাচ্ছ এক্স এর পাওয়ার হচ্ছে 12, অর্থাৎ তুমি চাচ্ছ কি হচ্ছে কোন পদটায় হচ্ছে এক্স টু দি পাওয়ার 12 সম্বলিত আমার রাশিটা আছে, তাহলে তুমি কি লিখবা? এটা হচ্ছে আমার হচ্ছে 12, অর্থাৎ আমার কে এর ভ্যালু হচ্ছে 12। ওকে, তাহলে এভাবে তুমি যে পদটা চাও বা যে সহগটা তুমি চাও সেই অনুযায়ী হচ্ছে কি তুমি আগাতে পারবা। ওকে, তাহলে এখন তুমি দেখো আমাদের এখানে কি বলছে, এই বিস্তৃতিতে কততম পদ এক্স বর্জিত, তাহলে তুমি কি করবা? তুমি হচ্ছে কি তুমি ধরে নিবা কি কে এর ভ্যালু হচ্ছে কি 0, তাই না? তাহলে এখন দেখো আমরা হচ্ছে ডিরেক্টলি কি আর এর ভ্যালুটা বলে ফেলবো। তাহলে ডিরেক্টলি আর এর ভ্যালুটা কত আসবে? ডিরেক্টলি আর এর ভ্যালু কত আসবে? দেখো আমাদের আসবে এনপি মাইনাস 0, কেন? কে হচ্ছে 0 হবে। ওকে, আচ্ছা এর জন্য আর নিচে কি আসবে? পি প্লাস কিউ। হ্যাঁ, এখন তুমি বলো আমার যে এই যে বিস্তৃতিটা সেটা একটু গুছিয়ে লিখি, 3x স্কোয়ার মাইনাস দেখো 1/2x হোল টু দি পাওয়ার 9, ঠিক আছে? তাই না? এখন তুমি দেখো এই ফর্মেটে কিন্তু আমি লিখে ফেলছি। এখন তুমি বলো এটার সাথে এটা কম্পেয়ার করো, তাহলে কি আসছে বলো তো? এন হচ্ছে সর্বোচ্চ ঘাত, এই যে সর্বোচ্চ ঘাত, তাহলে সর্বোচ্চ ঘাত কত এখানে? 9, তাহলে আমি কি লিখবো? 9 ইন্টু বলো তো এখানে পি এর ভ্যালু কত? পি এর ভ্যালু কিন্তু বলো তো এখানে 2, অর্থাৎ কি 9 ইন্টু 2, ঠিক আছে? মাইনাস কত? 0, তাই না? ডিভাইড বাই কত হবে? ডিভাইড বাই হচ্ছে পি প্লাস কিউ। দেখো তাহলে এখানে পি কত বলো তো? পি কিন্তু এই 2, ঠিক আছে? 2, আর এখানে বলো এই যে নিচে এক্স এর ঘাত কত? আমাদের কিন্তু 1, অর্থাৎ এখানে আসবে কত? 1, ঠিক আছে? এখন তুমি দেখো এটাকে তুমি যদি যোগ করে ফেলো তাহলে কত আসতেছে? 18 ডিভাইড বাই হচ্ছে 3, অর্থাৎ কত পাচ্ছ বলো তো? 6তম পদ। অর্থাৎ আমি বলতে পারি কি জানো, 6তম পদটা হচ্ছে কি এক্স বর্জিত পদ। দেখো আমাদের কিন্তু এখানে অ্যান্সারটা আছে, এটা কত? 6। তাহলে আমরা এভাবে যে কোনো পদ বা পদটা আমরা কততম পদ চাচ্ছি বা এক্স টু দি পাওয়ার 3 সহগ কত বা এক্স টু দি পাওয়ার 3 কোন পদে দেয়া আছে সেটা যদি আমি বের করতে চাই, আমরা এভাবে এই শর্টকাট দিয়ে বের করতে পারবো, ঠিক আছে? ওকে, আমরা পরের কোশ্চেনে চলে যাই। এখন দেখো পরে কোশ্চেনটা আমাদের কি বলছে? রুট আই প্লাস রুট ওভার মাইনাস আই এর মান কত, ঠিক আছে? এটাও একটা গুরুত্বপূর্ণ অবজেক্টিভ, ঠিক আছে? এখন তোমাদের জন্য আমি বলে দিই, ধরো রুট আই এটা একদম ডিরেক্টলি পারলে তুমি মনে রাখবা, ঠিক আছে? রুট আই হচ্ছে গিয়ে তুমি যদি মনে রাখতে পারো তোমার অনেক অনেক হেল্প হবে, ঠিক আছে? যেমন ধরো রুট আই এর মান আমি তোমাদের লিখে দিচ্ছি, রুট আই হচ্ছে গিয়ে 1/√2 আমাদের কি 1 প্লাস মাইনাস আই, এটা হচ্ছে আমাদের রুট আই এর ভ্যালু, সবসময় এটা মনে রাখতে হবে, ঠিক আছে? আবার কি রুট ওভার মাইনাস আই এর ভ্যালু কত? 1/√2 রুট ওভার 1/√2 1 প্লাস মাইনাস আই, এটা হচ্ছে আমাদের কি বলে রুট আই এর ভ্যালু। আচ্ছা আমি মনে একটু ভুল লিখছি, তাই না? এখানে দুইটা আমি সেম দিয়ে ফেলছি, দুইটা সেম হবে না, এখানে একটা ভুল আছে। ভুলটা হচ্ছে রুট আই এটার ভ্যালু হচ্ছে গিয়ে প্লাস মাইনাস 1/√2 1 প্লাস আই, এমন একটা হবে, ঠিক আছে? আর রুট ওভার মাইনাস আই এর ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস 1/√2 1 মাইনাস আই, এইটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু, ঠিক আছে? ঝামেলা হয়ে যাচ্ছে না? ওকে, তাহলে দেখো এই দুটো হচ্ছে কি আমার এই যে রুট আই এর ভ্যালু হচ্ছে এইটা,
আর রুট ওভার মাইনাস আই এর ভ্যালু হচ্ছে এইটা, ঠিক আছে। এখন তুমি বলো এই দুটোকে যোগফল বের করতে বলছে, তাই না? খুব সিম্পলি কি এই দুটোকে যোগ করে ফেলো, তাহলে কি লেখা যায় রুট আই প্লাস রুট ওভার মাইনাস আই। তুমি দুটোকে যোগ করো, দেখো ইজিলি যোগ করতে পারবে, প্লাস মাইনাস তুমি কমন নিয়ে রাখো, আর 1/√2 তুমি কমন রাখতে পারো, তাহলে কি লেখা যায় 1 প্লাস আই প্লাস 1 মাইনাস আই। দেখো এখান থেকে দেখো আই আই ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, আর 1 প্লাস 1 কত 2, তাহলে 2, আর এখানে কত বলো তো, উপরে 2 আছে আর নিচে একটা 2 আছে, তাহলে আমি কি পাচ্ছি প্লাস মাইনাস √2, তাই না? তাহলে আমার এটার অ্যান্সার কত পাচ্ছি রুট আই প্লাস রুট ওভার মাইনাস আই, এটার ভ্যালু কত প্লাস মাইনাস √2, অর্থাৎ আমাদের অ্যান্সার হচ্ছে অপশন 3। ওকে, এবার আমরা পরের কোশ্চেনে চলে যাই। ওকে, দেখো আমরা এই কোশ্চেনটা যদি সলভ করি, দেখো এখানে বলছে কি, দেখো হাফ সাইন ইনভার্স 4/5 এটা ইকুয়ালস টু নিচের কোনটি হচ্ছে, তাই না? এরকম কিছু একটা। তো এই ক্ষেত্রে আমরা কি বলি, আমরা হচ্ছে দেখো এটা কিন্তু আমরা একটা অ্যাকচুয়াল একটা কোণ, তাই না? আমরা এরকম যদি সাইন ইনভার্স সামথিং থাকে, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা কোণ, তাহলে আমরা কি করবো জানো, এই ক্ষেত্রে এটাকে আমরা একটা কোণ ধরেই নিব। ধরো সাইন ইনভার্স 4/5 এরকম একটা কোণ ধরে নাও, তাহলে তুমি যদি এটা কোণ ধরে নাও, তাহলে তুমি কি পাচ্ছ জানো, আসলে তুমি সাইন 2 থিটার ভ্যালু পাচ্ছ, সেটা কত 4/5, ঠিক আছে? তুমি সাইন 2 থিটার ভ্যালু পাচ্ছ, কিন্তু তুমি দেখো এখানে কোথাও কিন্তু তোমার হাফ নাই, এখানে কোথাও কিন্তু তোমার হাফ নাই, যেহেতু তোমার এখানে হাফ নাই তার মানে জানো এখানে সবগুলো কি জানো, এখানে সবগুলো তোমার 2 থিটার আকারে নাই, তোমার সবগুলো আছে কি শুধু থিটার ফরম্যাটে। তো তুমি কি করবে জানো, এই 2 থিটাকে সামহাও তোমাকে এটাকে থিটাতে কনভার্ট করে লিখতে হবে, ঠিক আছে? এখন দেখো আমরা সাইন 2 থিটার মনে একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে কি ট্যানের আকারে, সেটা যদি অ্যাপ্লাই করতে পারি আমাদের জন্য অনেক বেনিফিট আছে এখানে। আমি লিখতে পারি কি 2 tan থিটা ডিভাইড বাই কত 1 মাইনাস tan স্কোয়ার থিটা, সরি 1 মাইনাস হবে না প্লাস tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে 4/5। দেখো তুমি যদি এখান থেকে সলভ করো দেখবা তুমি এটা tan থিটার ভ্যালু পাবা, ঠিক আছে? তাহলে আমরা দেখি এটা কি পাই, তাহলে এখান থেকে আসবে 4 প্লাস 4 tan স্কোয়ার থিটা, আর এখানে আসবে হচ্ছে 10 tan থিটা। ওকে, তাহলে আমি যদি সবাইকে এক পাশে নিয়ে আসি, তাহলে লেখা যায় 4 tan স্কোয়ার থিটা মাইনাস 10 tan থিটা প্লাস হচ্ছে 4। ওকে, এমন কিছু আসে। তারপর এখান থেকে আমি লিখতে পারি কি, তারপর এখান থেকে আমি লিখতে পারি কি, দেখো আমরা এখান থেকে 4 4 16 তো তাহলে এখানে আমি লিখতে পারি হচ্ছে গিয়ে 8 দুগুণে 16 লেখা যায়, তাই না? 8 দুগুণে 16, 8 দুগুণে 16, তাই না? এভাবে লেখা যায়। এই যে এখান থেকে দেখো, এখান থেকে দেখো আমি কিন্তু মিডল টার্ম করতে পারি, মিডল টার্ম করলে কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাবো। আমি এই পাশটা একটু লিখছি, হ্যাঁ এই পাশটা একটু লিখছি, তাহলে কি লেখা যায় 4 tan থিটা, 4 tan থিটা আমার কত আসে 4 tan থিটা যদি কমন নাও তাহলে tan থিটা মাইনাস 2, tan থিটা মাইনাস 2, আবার তুমি যদি ওখান থেকে জাস্ট 2 কমন নাও তাহলে আসে কত tan থিটা মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে তুমি দেখো এটাকে যদি সুন্দর করে মিডল টার্ম আকারে লেখো তাহলে লেখা যায় কি 4 tan থিটা মাইনাস 2 আর tan থিটা মাইনাস 2 এরকম কিছু একটা লেখা যায় ইকুয়ালস টু 0। ওকে, তাহলে দেখো তুমি দেখো এখান থেকে দেখো তুমি tan এর ফরম্যাটে নিয়ে আসতে পারছো, তোমার তখন দেখবা অ্যান্সারগুলো এগুলোর সাথে মিলতে পারে। ওকে, তাহলে আমরা দেখি প্রথমটা যদি আমি ইকুয়াল করি, tan থিটা ইকুয়ালস টু আসছে হচ্ছে হাফ, অর্থাৎ থিটা ইকুয়ালস টু আসে আমার কত আসে, আমার থিটা ইকুয়ালস টু আসে tan ইনভার্স হাফ, এমন কিছু একটা আসে tan ইনভার্স হাফ। তাহলে দেখো এইটাই কিন্তু আমাদের অ্যান্সারের সাথে মিলে যায় কিন্তু দেখো, কারণ কি এটা ইকুয়াল কেন বলা যাবে, দেখো থিটা ইকুয়ালস টু এই ভ্যালুটা, আবার দেখো থিটা ইকুয়ালস টু কি এই ভ্যালুটা পেয়েছি, তার মানে কি এই দুটোই অ্যান্সার কি মাস্ট বি কি ইকুয়াল হবে, এবং এই অ্যান্সারটা কি হবে আমাদের কি এই ক নাম্বার অ্যান্সার, ঠিক আছে? ওকে, তাহলে আমরা পরের কোশ্চেন সলভ করি, ঠিক আছে? তাহলে পরের কোশ্চেনটা আমাদের কি বলতেছে, 4 নিউটন আর 6 নিউটন বল যদি পরস্পর লম্বভাবে ক্রিয়া করে তাহলে লব্ধির নতি কত, ঠিক আছে? লব্ধির নতি বলতে তো আমার হচ্ছে কি বোঝায়, লব্ধি হচ্ছে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, কিন্তু এখানে কত ডিগ্রি কোণের কথা বলে না, আমাদের লব্ধির মানের কথা বলছে, তাই না? লব্ধির মান যদি বের করতে বলে তাহলে কিন্তু আমরা জাস্ট আর বের করি, আর যদি নতি বলে তাহলে লব্ধির দিককে বুঝাই আমরা, অর্থাৎ তখন আমার থিটা বের করতে হয়, ঠিক আছে? তো আমার অপশনে আমার কিন্তু লব্ধির মানের কথাই বলা আছে মনে হচ্ছে, তো আমি কি করবো জাস্ট লব্ধির মানটা বের করে দিচ্ছি, লব্ধির, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ, লব্ধির মানই বের করতেছে, একক নিউটনে আছে যে প্রত্যেকটা, এখান থেকে বলা যাচ্ছে আমার লব্ধির মান বের করতে বলছে। তাহলে এখানে বলো পরস্পর যদি লম্বভাবে ক্রিয়া করে দুইটা বল, তাহলে আমাদের কি আলফা হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ দেখতে কিন্তু এমন ভাবে আমার দুইটা বল কাজ করছে, তাই না? এই যে পি আর কিউ যদি দুইটা বল হয়, তখন আমরা কি জানি লব্ধি হচ্ছে আর, এবং কি এই আর এর ভ্যালুটা আমরা কি জানি বলো তো? আর এর ভ্যালু আমরা জানি √/p² প্লাস কি কিউ স্কোয়ার, তাই না? তাহলে এখন তুমি বলো এখানে পি এর ভ্যালু আছে এবং কিউ এর ভ্যালু আছে, অর্থাৎ কি 4² প্লাস কত 6², তাহলে আমি কি লিখতে পারি 16 আর হচ্ছে কত 16 আর তোমার 36, তাই না? তাহলে √/52, তাহলে √/52 কি লেখা যায় 4 13 52, অর্থাৎ কি 2√13 নিউটন, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের লব্ধির ভ্যালু। হ্যাঁ, আচ্ছা, আর যদি তোমাকে লব্ধির নতি বের করতে বলতো, বা লব্ধির নতি যদি তুমি বের করতে চাও, তাহলে তুমি লিখবা কি tan ইনভার্স, এভাবে লিখবা tan ইনভার্স, তুমি লিখবা কি তোমার এখানে মতো p/q দিয়ে তুমি লিখবা, ঠিক আছে? বা এই যে তুমি দেখো এখানে হচ্ছে কি তোমার, আচ্ছা না p/, q/p হবে মনে হয়, ঠিক আছে? q/p আসবে, ঠিক আছে? তাহলে তোমার q কত এখানে তোমার আসবে 6 আসবে হচ্ছে কত 4, অর্থাৎ কি 3/2 এমন কিছু একটা পাবা, ঠিক আছে? tan ইনভার্স তোমার 3/2 এমন কিছু একটা আসবে। তাহলে এটা হচ্ছে তোমার কি লব্ধির নতি অ্যাকচুয়ালি, কিন্তু কোশ্চেনে চেয়েছে কি আমাদের বল, অর্থাৎ অ্যান্সার হচ্ছে এটা। ওকে, তাহলে আমরা পরের কোশ্চেনে চলে যাই। তাহলে দেখো এই কোশ্চেনটা আমাদের কি বলছে, নিচের কোনটি হচ্ছে বিপরীত ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য নয়, ঠিক আছে? আচ্ছা দেখো এই কোশ্চেনটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আমাদের অবজেক্টিভের জন্য এবং তোমার বেসিক বিল্ড আপের জন্য, ঠিক আছে? দেখো এই কোশ্চেনে বলছে নিচের কোনটি তোমার বিপরীত ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য নয়। তোমরা যদি জেনে থাকো বিপরীত ম্যাট্রিক্স হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এবং এই টপিকে আমাদের দেখো হচ্ছে অনেকগুলা এর বৈশিষ্ট্য জানা থাকা লাগে। যেমন ধরো এখানে অনেকগুলা বৈশিষ্ট্যই বলা আছে এবং বলছে কি কোনটা এটার বৈশিষ্ট্য না, তাহলে আমরা দেখবো কোন কোন বৈশিষ্ট্যগুলো রাইট। তুমি একটু চিন্তা করো, এই একটা ম্যাট্রিক্স, তাকে তুমি যদি ইনভার্স করো তাহলে তুমি একটা পাবো ইনভার্স ম্যাট্রিক্স। এখন দেখো এই ম্যাট্রিক্সটাকে তুমি যদি আবার ইনভার্স করো, বলো তো তুমি আগের ম্যাট্রিক্সটা পাবা না? তাহলে দেখো আমার প্রথম ধর্মটা কিন্তু এটাই বলছে যে ইনভার্স ম্যাট্রিক্সের তুমি যদি ইনভার্স করো তাহলে কি পাচ্ছ, অ্যাকচুয়াল ম্যাট্রিক্স পাচ্ছ, অর্থাৎ এটা কিন্তু সঠিক। তার মানে কি প্রথম অপশনটা রাইট। ওকে, এরপর দেখো বলছে কি, আমি যদি 3 নম্বর অপশনে যাই, আমাদের বলছে কি এ ট্রান্সপোজ তার ইনভার্স আর এ ইনভার্সের ট্রান্সপোজ কি সেম কিনা, এটাও সত্য। তোমাদের জন্য বলে রাখি এটাও কিন্তু সত্য। দেখো কি বলতেছে, এ ট্রান্সপোজ অর্থাৎ কি তোমার ধরো আমরা এটা ছোট একটা ম্যাট্রিক্স নিয়ে ধরো এ বি সি ডি, হ্যাঁ, ধরো এই ম্যাট্রিক্সের যে ইনভার্সটা আসবে, এখন তুমি যদি এই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করে দাও, ধরো এরকম কিছু একটা, ধরো তুমি এই ম্যাট্রিক্সটাকে তুমি ট্রান্সপোজ করে দিলে, বা এইটাকে তুমি যে ইনভার্স করে দাও, ধরো এটাকে ইনভার্স করলে তুমি যে ম্যাট্রিক্সটা পাবা সেটা আসবে কিরকম জানো, তোমার আসবে হচ্ছে 1/something আকারে আসবে, ওইটা আমি না লিখছি, ধরো এরকম একটা ফর্মেটই আসবে আমার ডি এ, তারপর এখানে আসবে তোমার সি মাইনাস সি, এখানে আসবে মাইনাস বি, এরকম কিছু একটা ফর্মেট আসবে। এখন দেখো তুমি যদি এটাকে ট্রান্সপোজ করো না, এটা আগের মতোই হয়ে যাবে। তুমি একটু দেখো এটাকে তুমি যখন ট্রান্সপোজ করো, এটাকে যদি ট্রান্সপোজ করো, অর্থাৎ কি সারিগুলো কলাম, কলামগুলো সারি, দেখো তো কি আসতেছে এখানে ডি মাইনাস সি আর এখানে মাইনাস বি এ, দেখো তো এটা কিছুটা কিন্তু এটার মতোই আসতেছে, দেখো এটার মতোই আসতেছে। এখন তোমরা কিন্তু ভাবতে পারো যে ভাইয়া এখানে হচ্ছে গিয়ে আপনি তো হচ্ছে মাইনাসের একটা তফাৎ আসতেছে, কিন্তু এখানে মাইনাসের তফাৎ আসবে কারণ কি আমি এখানে কি নির্ণয়ক দিয়ে গুণ করি নাই, এর জন্য আমার এখানে তফাৎ আসতেছে। তো এটা আমার জানা মতে এটা সত্য, ঠিক আছে? এখন দেখো আমার পরের ধর্মটা কি বলছে, পরের ধর্মটা আমাকে বলছে আমাদের দেখো যে এ না বি এ, আর তার সাথে কি করতেছে বলো তো, বি এর সাথে কি এ ইনভার্স গুণ করছে, অর্থাৎ কি বি এ তার সাথে কি এ ইনভার্স গুণ করছে। এখন দেখো এই গুণটা একটু আমার ভেঙে দেখি, দেখো তো এটাকে তুমি এভাবে লিখতে পারো বি তারপর এ ইন্টু এ ইনভার্স। দেখো এইটাকে আমরা কি বলি বলো তো, এই গুণফলটাকে আমরা বলি আইডেন্টিটি ম্যাট্রিক্স, অর্থাৎ আমরা কি পাচ্ছি বি ইন্টু আই পাচ্ছি, অর্থাৎ আমরা কি পাচ্ছি বলো তো শুধু বি ম্যাট্রিক্সটা পাচ্ছি না, অর্থাৎ দেখো আমার এই ধর্মটাও কি সত্য। তার মানে কি বলো তো এই সেকেন্ড যেটা আছে সেটাই সত্য না, আসলে এ বি যদি হোল ইনভার্স করো তখন এটা সত্য হয় না, তোমরা এটা ম্যাথমেটিক্যালি দেখবে এটা সত্য হয় না। তো এটা আসলটা কি, এটা আসলটা হবে কি এ বি যদি হোল ইনভার্স হয় তোমার কি হয় বি ইনভার্সটা আগে আসে এবং কি এ ইনভার্সটা পরে আসে, এটা হচ্ছে অ্যাকচুয়ালটা। তাহলে এটা কি আমাদের রাইট অ্যান্সার কোনটা, আসলে এইটা আমাদের এখানে উত্তর, ঠিক আছে? তো চলো আমরা 20 নম্বর কোশ্চেনটা সলভ করি। দেখো এখানে বলছে এই রেখাটা অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল কত বর্গ একক, ঠিক আছে? তাহলে চলো আমরা দেখে রাখি এই যে এই রেখাটা অক্ষদ্বয়ের সাথে কোন ত্রিভুজ গঠন করে। আমরা কিন্তু জানি যে x/a প্লাস y/b ইকুয়ালস টু 1, এই রেখাটা অক্ষদ্বয়ের সাথে একটা ত্রিভুজ উৎপন্ন করতে পারে, তাই না? কিভাবে উৎপন্ন করে দেখো, আমরা কিন্তু জানি যে এটা তোমার ধরো এই যে এই a এটা হচ্ছে x অক্ষের কর্তনকৃত অংশ অর্থাৎ এতটুকু, আর এই b হচ্ছে কি y অক্ষের কর্তনকৃত অংশ এতটুকু, তাই না? তাহলে এই অংশ দুটো তুমি যদি বের করতে পারো
পারো তাহলে তুমি লিখতে পারো কি বলো তো, আমার এই যে ত্রিভুজটা অক্ষদ্বয় দ্বারা যে আমার ত্রিভুজ উৎপন্ন করে, এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে বলো তো, হাফ এ বি। এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফলের সূত্র, তাই না? তাহলে এখন দেখো এই জায়গার ক্ষেত্রে আমরা সেম অ্যাপ্লাইটা করব। তাহলে এই জায়গাটায় আমরা জাস্ট এই সরলরেখাটা এই ফর্মেটে নিয়ে যাব। ওকে, তাহলে আমরা যদি এখানে এই ফর্মেটে নিয়ে যাই তাহলে আমি কিভাবে বলো তো, যে এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়ালস টু হচ্ছে সি। তারপর দেখো আমি এই ফর্মেটটা নিতে চাচ্ছি, অর্থাৎ কি লিখবো বলো তো, আমি এ দিকে ভাগ করবো আবার সি দিয়েও কি ভাগ করবো, অর্থাৎ আমি সবাইকে এরকম একটা ফর্মেটে নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে দেখো আমি কি লিখতে পারি এটাকে, এইটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের কত বলো তো বি, ইকুয়ালস টু কত 1। এখন তুমি দেখো আমার এই পার্টটাই কি নির্দেশ করছে বলো তো, এক্স বাই এ, অর্থাৎ এই পার্টটা হচ্ছে আমাদের কি বলো তো, এই পার্টটা হচ্ছে আমাদের এ, এই পার্টটা হচ্ছে আমাদের এ। ওকে, এই যে এখানের এ, আবার এই পার্টটাই আমাদের কি নির্দেশ করছে, এই পার্টটা হচ্ছে আমাদের বি নির্দেশ করছে। অর্থাৎ এখন যদি তুমি এই যে এই রেখা দ্বারা উৎপন্ন যে ত্রিভুজটা তার ক্ষেত্রফল বের করতে চাও, তার ক্ষেত্রফলটা কি হবে, হাফ হাফ তোমার কি এইটা সি বাই এ, আবার কি বলতো, আবার কি সি বাই বি, অর্থাৎ কি তুমি কি পাচ্ছ বলতো, হাফ সি স্কোয়ার বাই এ বি। ঠিক আছে, এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত উত্তর। তাহলে দেখো আমরা এই অ্যান্সারটা অপশন একটু দেখে খুঁজে, আমরা দেখো এইখানে কিন্তু আমাদের কি সি স্কোয়ার নাই, তাহলে এটা অ্যান্সার হবে না। এখানে দেখো সি স্কোয়ার বাই 2ab, এটাই হচ্ছে আমাদের কি কাঙ্ক্ষিত উত্তর। তাহলে অ্যান্সারটা কত হবে বলতো, আমাদের খ নাম্বার আমাদের কাঙ্ক্ষিত উত্তর হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের কোশ্চেনের সলভ। তো আমরা মূলত দেখো এগ্রিকালচার বা এগ্রিকালচারের যে কোশ্চেনগুলো সেটা হচ্ছে আমরা সলভ করলাম, বা এগ্রি গুচ্ছ যেটা আমরা বলছি সেটা কোশ্চেনটা সলভ করে ফেলছি। সামনে আমরা ধরো আরও বিভিন্ন কোশ্চেন সলভ করবো, যেমন কুয়েট আছে, চুয়েট আছে, বিভিন্ন জায়গার আমরা হচ্ছে পরীক্ষা জানি সেগুলো আছে। তো আমরা ওগুলোরও কি কোশ্চেন সলভ করার চেষ্টা করব খুব শীঘ্রই। ঠিক আছে, তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।